দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সাদর সম্ভাষণ। ফিরে এসেছি আরও একটি নতুন পর্বে। আর আজকের পর্বে থাকছে একগুচ্ছ বহু নির্বাচনী প্রশ্ন। আর যে সকল প্রশ্নসমূহ রাজশাহী বোর্ড 2020 সালের এসএসসি পরীক্ষা এসেছিল। কাজে বুঝতে পারছো আজকের ক্লাসটি বেশ গুরুত্বপূর্ণ। আর এই বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাসের গোটা প্রহর জুড়ে আমি তন্ময় জুয়েল আছি তোমাদের সাথে। তাহলে চলো আর কালক্ষেপণ না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আমরা দেখে নেব আমাদের আজকের প্রথম প্রশ্নটি। আমাদের প্রথম প্রশ্নতে কী বলা হয়েছে, যেখানে একটি ফাংশন দেয়া আছে f of x ইকুয়ালস টু x কিউব মাইনাস 4x প্লাস 3 হলে f of মাইনাস 1 এর মান কত। আচ্ছা, এখানে x এর মানটা প্রকৃতপক্ষে এখানে x এর মানটা হচ্ছে -1। তাহলে আমরা যে কাজটা করব, এই ফাংশনে এই x এর পরিবর্তে আমরা শুধু -1টা বসিয়ে দিব। তাহলে আমি হিসাবটা একটু এখানে করি যে f of x ইকুয়ালস টু x কিউব মাইনাস 4x প্লাস 3। তো x এর মান এখন কত? x এর মান হচ্ছে -1। তো x এর পরিবর্তে বসাবো -1, x এর উপর কিউব থাকায় এই -1 এর উপর একটা কিউব দিলাম। -4 ইন্টু x এর মান -1, যেহেতু গুণের সম্পর্ক ব্র্যাকেট দিয়ে দেই, প্লাস 3। তো একের উপর কিউব করলে আসলে একের মানটা একই হয়, কিন্তু মাইনাসটা থাকবে -1। এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 4 আঁকে 4 এবং এটাকে যদি যোগ করি তাহলে 7। দেখো 4 আর 3 যোগ করলে কত হয়? 7। 7 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হচ্ছে কত? 6। আমার এই প্রশ্নের উত্তর হচ্ছে 6। তাহলে একের উত্তর হচ্ছে গ, যেখানে আমরা 6কে দেখতে পাচ্ছি। 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, যে দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে এদের একটির ব্যাস 10 সেন্টিমিটার, দেখো এখানে বলা হয়েছে ব্যাসের কথা, এবং অপরটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সেন্টিমিটার। তাহলে আমরা একটা দুইটা বৃত্তকে অন্তঃস্পর্শ করিয়ে দিই। এই হলো একটা বৃত্ত যার ব্যাস হচ্ছে কত সেন্টিমিটার, ধরুন এটার ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এটা হলো বৃত্তের কেন্দ্র। তো ব্যাস থেকে আমরা চাইলে ব্যাসার্ধ বের করতে পারি। ব্যাসার্ধ হলো 5 সেন্টিমিটার। তাহলে এই হলো 5 সেন্টিমিটার। এবার আরেকটি বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আরেকটি বৃত্ত এখান থেকে অন্তঃস্পর্শ করবে, এটা হলো স্পর্শবিন্দু। তাহলে এইরকম আরেকটা বৃত্ত আমি আঁকতে পারি যার ব্যাসার্ধ হচ্ছে কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। তো এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, প্রথম বৃত্তের কেন্দ্র হলো এটা। তো এটা হলো টোটালটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তো দেখো এদের যে বলছে কি, কেন্দ্র থেকে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের পার্থক্য, এখানে 5 থেকে 4 বিয়োগ করলে যে এই যে অংশটুকু 1, এই 1 হচ্ছে আমাদের দুইটি কেন্দ্রের মধ্যবর্তী পার্থক্য। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক, যেখানে আমরা 1 দেখতে পাচ্ছি। 3 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি, যে 0.33 এর সাধারণ ভগ্নাংশ কোনটি? আমরা দেখতে পাচ্ছি এটা একটা ভগ্নাংশ, এবং 3 এবং 3 এই দুইটার উপরে একটা করে পৌনঃপুনিক দেওয়া আছে। তো আমরা জানি যে পৌনঃপুনিকের জন্য আমরা কি পাই, আমরা যখন দশমিকটা তুলে দেব তখন এখানে লিখব 33, আর এক একটা পৌনঃপুনিকের জন্য একটা একটা করে 9 পাবো। দুইটা পৌনঃপুনিকের জন্য দুইটা 9, তাহলে 33/99 হবে আমার এই প্রশ্নের উত্তর। অর্থাৎ 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ। আমরা 4 নম্বর প্রশ্নটি খেয়াল করি। 4 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 3 এবং xy ইকুয়ালস টু 1 হলে, এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ তোমরা, কী দেওয়া আছে এখানে? x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এটার মান বের করতে হবে। তাহলে আমরা এক কাজ করি, এখানে এ কিউ প্লাস বি কিউ এর সূত্রটা বসাতে পারি, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস, এখানে কিন্তু আমরা চাইলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসাতে পারি। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে? এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া হচ্ছে 3। তাহলে লিখতে পারি 3 উপর করলাম কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াইয়ের মান হচ্ছে 1 ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 3 প্লাস এটার মান কত? এটার মান হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 3, তাহলে এখানে লেখা যায় 3 উপর করলাম স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াইয়ের মান হচ্ছে 1। তাহলে 3 এর কিউব করলে কত হয়? 27। আর এখানে 3 এবং 3 গুণ করলে হয় 9, প্লাস এখানে 3 এর স্কোয়ার করলে হয় 9 মাইনাস 4। ওকে, এখন দেখো এই প্লাস 9 মাইনাস 9 কেটে যায়। 27 থেকে যখন আমি 4 মাইনাস করব তখন উত্তর হবে 23। তাহলে 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 23। আমরা দেখতে পাচ্ছি 4-এর উত্তর ক, কারণ কতে আছে 23। নিচের চিত্রের আলোকে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে এই যে একটা চিত্র দেখতে পাচ্ছি আমরা, এ বি সি ডি, এটা একটা ট্রাপিজিয়াম। তো এই ট্রাপিজিয়ামের দেখো এই বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার,
আর এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, আর উচ্চতা দেওয়া আছে কত 4 সেন্টিমিটার। প্রশ্ন 5-এ বলা হয়েছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ এ বি সি, এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলা হচ্ছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। তো আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু এখানে ভূমি কত, ভূমি হচ্ছে 8 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে হিসাব করলে আমরা কত পাচ্ছি, এখানে 8 এবং 4 গুণ করলে হয় 32, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 16। তাহলে 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 16, অর্থাৎ 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে চিত্রের গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তো গাঢ় যে চিহ্নিত অংশটা আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ এ ডি সি, এটার ক্ষেত্রফল চাওয়া হচ্ছে। তাহলে আমরা জানি যে এখানে আমরা পুরো ক্ষেত্রফলটাকে বের করব। বের করে এই যে আমি তোমাদের একে দেখাচ্ছি যে একটু আগে যে সবুজ কালি দিয়ে যে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি নির্ণয় করেছি, যদি সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দিই তাহলে আমি গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখন আমার কাজ হচ্ছে এই গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করা। আচ্ছা, তাহলে প্রথমে আমি যে কাজটা করব সম্পূর্ণ ট্রাপিজামের ক্ষেত্রফল বের করব। তো ট্রাপিজামের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু বাহুদ্বয়ের যোগফল। তাহলে এই যে বাহু একটা হচ্ছে 8, একটা হচ্ছে 6, অর্থাৎ এবি, হাফ ইন্টু এবি, এ হচ্ছে এই বাহুর মান অর্থাৎ 8 সেন্টিমিটার। তাহলে হাফ ইন্টু 8 প্লাস 6, হাফ ইন্টু বাহুদ্বয়ের যোগফল ইন্টু এইচ উচ্চতা, উচ্চতা হচ্ছে এখানে 4 সেন্টিমিটার। তাহলে এখন আমরা একটা হিসাব করি। এখানে এই 2 দিয়ে 4কে ভাগ করে দিই, তাহলে এখানে 2 হয়ে যায়। আর 8 আর 6 যোগ করলে কত হয়, 8 6 যোগ করলে হয় 14 ইন্টু 2, তাহলে 14 দুগুণা কত হয় 28, 28 আর 28। এই 28 হচ্ছে টোটাল যে চিত্রটা ছিল সমগ্র চিত্রের ক্ষেত্রফল। এখন এই যে অংশের ক্ষেত্রফলটা আমি আগেই জানতাম, এই ক্ষেত্রফলটা যখন মাইনাস করে দিই, এই যে 16, যদি 16 মাইনাস করি তাহলে থাকতেছে কত, যে 12। এই 12 হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর, অর্থাৎ 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, যেখানে আমরা 12 দেখতে পাচ্ছি। আমরা 7 নম্বর প্রশ্নটি খেয়াল করি, যেখানে বলা হচ্ছে কি tan থিটা মাইনাস 60 ডিগ্রি ইকুয়ালস টু 1/√3 হলে সাইন থিটা কত। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা প্রথমে থিটার মানটা বের করি। দেয়া আছে কি tan থিটা মাইনাস 60 ডিগ্রি ইকুয়ালস টু 1/√3। তো এখানে আমরা একটু হিসাব করতে পারি যে tan থিটা মাইনাস 60 ডিগ্রি, ওকে, আচ্ছা 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রি মান। তাহলে এই 1/√3কে তুলে দিয়ে আমরা লিখতে পারি tan 30 ডিগ্রি। আচ্ছা, দুই পাশ থেকে tan যদি বাদ দিয়ে দিই তাহলে কি হয়, যে থিটা মাইনাস 60 ডিগ্রি ইকুয়ালস টু 30 ডিগ্রি। আচ্ছা, সুতরাং থিটা ইকুয়ালস টু এই যে মাইনাস 60 ডিগ্রি ওপাশে যে প্লাস হয়ে যাবে, তাহলে 30 এবং 60 যোগ করলে কত হয় 90 ডিগ্রি। আমরা দেখতে পাচ্ছি থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সাইন থিটা, এখানে থিটা হচ্ছে সাইন, তাহলে হবে কি সাইন 90 ডিগ্রি। আমরা জানি সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, সাইন 90 ডিগ্রি ইকুয়ালস টু 1। আমরা 8 নম্বর প্রশ্নটি খেয়াল করি। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি যে উপরের চিত্রটি মোট কতটি প্রতিসাম্য রেখা আছে। আচ্ছা, আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি এখানে, যে একটা চতুর্ভুজ অর্থাৎ তাকে ঘিরে আরও কিছু উপকরণ নিয়ে মিলানো একটা পেঁচানো চিত্র। তো প্রতিসাম্য রেখাটা আসলে কি, প্রতিসাম্য রেখা হচ্ছে এমন একটা সরল রেখা যেটা একটা চিত্র বা কোনো একটা বস্তুকে এমনভাবে বিভাজিত করবে যেন সেই দুই পাশের বিভাজনের যে অংশটুকু, সেই অংশটুকুর ক্ষেত্রফল একই হয় এবং চিত্রটা দেখতেও যেন একদম একই রকম হয়, হুবহু এক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটি একটা চিত্র, তো এটাকে আমরা যদি প্রতিসাম্য রেখা কল্পনা করি, তো এইটা একটা প্রতিসাম্য রেখা, যেটা দেখো এই পাশ এবং এই পাশ দুই পাশকে সমান ভাগে ভাগ করে দিতে পারে। এবং এখান থেকে আরেকটা রেখা যদি আমি টানি তাহলে এইটাও এই পাশে এবং এই পাশে ভাগ করতে পারে। তাহলে এই উপরের চিত্রটি দুইটা প্রতিসাম্য রেখা থাকবে। 8 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। আমরা 9 নম্বর প্রশ্নটি খেয়াল করি, 0.0006032 সংখ্যাটির আদর্শ রূপ কোনটি, অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতি আমার কাছে বলা হয়েছে আসলে বৈজ্ঞানিক পদ্ধতি বা আদর্শ রূপ কোনটি। তো আমরা দেখি যে এখানে দেখো 0.00061 2 3 4 5 কয় সংখ্যার পরে দশমিক নেওয়া হয়েছে, 5 সংখ্যার পরে। আচ্ছা, 5 সংখ্যার পরে। তাই আমরা দেখি যে 5 সংখ্যার পরে এখানে আমরা জানি যে হচ্ছে এখানে আদর্শ রূপ বা বৈজ্ঞানিক পদ্ধতি একটা সংখ্যা দশমিকের আগে লিখতে হয়, পরবর্তীতে দশমিকের পরে বাকি সংখ্যাগুলো লিখে 10 টু দ্য পাওয়ার
সামথিং হবে, অর্থাৎ 10 টু দ্য পাওয়ার যে কত হবে সেটা হচ্ছে আমরা কয় সংখ্যার পর দশমিক দিলাম সেটার উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা দেখি 6 একটা সংখ্যা পর্যন্ত নিব। দেখো 0 0 0 শুরু করে 6 হচ্ছে প্রথম সংখ্যা, তাহলে প্রথম সংখ্যার পরে আমরা দশমিক দিব। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম সংখ্যার উপর দশমিক, এবং দশমিকের পরে আসলে কয়টা সংখ্যার পর আমরা দশমিক নিয়েছিলাম, 1 2 3 4 5, 10 টু দ্য পাওয়ার -5 হবে, যেহেতু সংখ্যাটা এক অপেক্ষা অনেক ছোট, 0 পয়েন্ট সামথিং ছিল। তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে খ। আমরা 10 নম্বর প্রশ্নটি খেয়াল করি যে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কতটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। নির্দিষ্ট একটি চতুর্ভুজ আঁকার জন্য 5টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। আমরা 11 নম্বর প্রশ্নটি খেয়াল করি যে একটি দ্রব্য 25% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত। আচ্ছা, আমরা এখানে যে ক্ষতির যে পার্সেন্টটা আমরা একটু দেখে নিই ভালো করে। 25/2%, 25/2%, দ্যাটস মিন 12.5%। ওকে, তো 12.5% হচ্ছে, এটা হলো ক্ষতিতে বিক্রি করছে। আচ্ছা, ধরো যদি পণ্যটির ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে এটা এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো। তাহলে এখানে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 12.5, এটা থেকে মাইনাস করব। তাহলে মাইনাস করলে আমি যে সংখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে তার বিক্রয় মূল্য 87.5। আচ্ছা, আমার কাছে কী চাচ্ছে, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত। তাহলে বিক্রয় মূল্যটা হচ্ছে এটা, তাহলে 87.5 অনুপাত ক্রয় মূল্য হচ্ছে 100। তো এটাকে আমরা চাইলে এই যে 12.5 এটা দিয়ে ভাগ করতে পারি। ভাগ করলে এটা হয় কত, 7, এই 100কে 12.5 দিয়ে ভাগ করলে হয় 8। তো 7:8 হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর, অর্থাৎ 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক, 7:8। 12 নম্বর প্রশ্নটি আমরা খেয়াল করি, যেখানে দেখি √7 ইন্টু √7 এর মান নিচের কোনটি। তো আমরা একটু হিসাব করি, যেখানে √7, তাহলে আমি এটাকে একবারে লিখতে পারি, √7 ইন্টু 7। আচ্ছা, তাহলে √7 এবং 7 গুণ করলে হয় কি 49, বা অথবা 7-এর উপর স্কোয়ার দিয়েও লেখা যায়। তাহলে √7 স্কোয়ার, এটা হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর। তাহলে 12 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। আমরা 13 নম্বর প্রশ্নটি খেয়াল করি। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি, যে দুটি সংখ্যার অনুপাত 3:5, দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং এদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত। তাহলে দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে, আমরা অনুপাত দুটাকে ধরে নিতে পারি যে দুটি সংখ্যা যথাক্রমে 3x আর একটা হচ্ছে ধরো 5x। এই দুটো সংখ্যা আমরা ধরে নিলাম যে একটা সংখ্যা 3x, অন্য সংখ্যাটি 5x। তাহলে এই সংখ্যা দুটির গসাগু কী হবে, গসাগু হবে কমন জিনিস, এই যে x, এই x হবে হচ্ছে গসাগু, তাহলে x হলো গসাগু, এবং লসাগু কী হবে, লসাগু হবে 3 এবং 5 গুণ করলে কত হয়, 15 ইন্টু x, এটা হচ্ছে এই সংখ্যার লসাগু। দেখো প্রশ্নে কী বলেছে, গসাগু হলো 4, তাহলে x ইকুয়ালস টু, অর্থাৎ আমার এখানে গসাগু ছিল x, তাহলে x ইকুয়ালস টু লেখা যায় 4। লসাগু বের করতে গেলে কী করতে হবে, 15 ইন্টু x, তাহলে x এর মান হচ্ছে 4, তাহলে 15 গুণ 4 কত হয়, 60। এই 60 হচ্ছে এই প্রশ্নের আনসার। তার মানে 13 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, যেখানে আমরা 60কে দেখতে পাচ্ছি। 14 নম্বর প্রশ্নটি খেয়াল করি, নিচের কোন সংখ্যাটি অমূলদ। তাহলে প্রত্যেকটি সংখ্যাকে আমাকে হিসেব করে দেখাতে হবে যে কোনটি আসলে অমূলদ সংখ্যা। তো এখানে √64, তার মান হচ্ছে, এটাকে যদি আমি হিসাব করি তাহলে পাবো হচ্ছে 4/36। 36-এর যদি আমি রুট করি তাহলে পাচ্ছি কত, 6। তাহলে দেখতে পাচ্ছি এটা একটা মূলদ সংখ্যা। পরের সংখ্যাটা খেয়াল করি, পরের সংখ্যাটা হচ্ছে কি, এখানে তোমার √8, তার মানটা হচ্ছে 2, এবং √7 এর মান হচ্ছে 3, তাহলে এটাও একটা মূলদ সংখ্যা। এখানে 81-এর উপর যদি আমি রুট করি তাহলে সংখ্যাটা হয় 9, আর 625কে যদি আমি রুট করি তাহলে সংখ্যাটা পাই 25, তাহলে এটাও আসলে মূলদ সংখ্যা। বাকি থাকলো যে সেটা আসলে অমূলদ সংখ্যা। তারপর আমরা একটু করে দেখি, এখানে √8, তার মান হচ্ছে 2, এবং √7কে আর কিছু করতে পারি না, তাহলে এটাই হচ্ছে আমার এই অমূলদ সংখ্যা, যেটা প্রশ্ন বলছে যে নিচের কোনটি অমূলদ সংখ্যা। 14 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, √8/7 আমার এখানকার অমূলদ সংখ্যা। নিচের সারণীর আলোকে 15 ও 16 নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে সারণীটা আমরা খেয়াল করি, প্রাপ্ত নম্বর এখানে 55, 60, 65, 70 এবং 75, আর গণসংখ্যা দেওয়া আছে এখানে কত, গণসংখ্যা দেওয়া আছে হচ্ছে তোমার 4, 6, 5, 3, 2।
তাহলে প্রদত্ত সারণীর মধ্য কত, তাহলে এখানে টোটাল গণসংখ্যা হচ্ছে n এর মান 20, তাহলে এখানে n এর অর্ধেক n/2 হচ্ছে কত 10, তাহলে 10 হচ্ছে এখানে 10 এবং 10 n এর সাথে 1 যোগ করব, তাহলে এই যে দুইটা সংখ্যা তোমার কত 60 এবং 65, এই দুইটা সংখ্যাকে যোগ করে যে আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 60 প্লাস 65/2 আমি যে মানটা পাচ্ছি 62.5, এই 62.5 হচ্ছে এই প্রশ্নের উত্তর। 15 নম্বর প্রশ্নের উত্তর খ। 16 নম্বর প্রশ্নটি আমরা খেয়াল করি যে প্রদত্ত সারণীর গড় কোনটি। আচ্ছা, প্রদত্ত সারণীর গড় কোনটি, দেখো প্রাপ্ত নম্বর 55 করে পেয়েছিল কয়জন, 4 জন, 60 করে পেয়েছিল 6 জন, 65 করে পেয়েছিল 5 জন, 70 করে পেয়েছিল 3 জন, 75 করে পেয়েছিল 2 জন। তাহলে এই মোট নাম্বারটা আগে আমাকে বের করতে হবে। তাহলে 55 গুণ কত 4, তার সাথে যোগ করব 60 ইন্টু 6 যোগ 65 ইন্টু 5 যোগ 70 ইন্টু 3, তার সাথে যোগ করব 75 ইন্টু 2। এই টোটাল সংখ্যাটাকে আমি মোট গণসংখ্যা, এই 2 5 3 2 5 5 10 আর এখানে 6 4 10, তাহলে 20, এই 20 দিয়ে ভাগ করলে আমি মানটা পাচ্ছি হচ্ছে, তাহলে আমি অ্যান্সারটা পাচ্ছি হচ্ছে 63.25, 63.25। এই 63.25 হচ্ছে আমার এই সারণীর গড়, অর্থাৎ প্রদত্ত সারণীর গড় কোনটি হবে 63.25, অর্থাৎ 16 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। আমরা 17 নম্বর প্রশ্নটি খেয়াল করি যে একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় যায় 25 কিলোমিটার। তাহলে ভালো করে খেয়াল করো যে একটি নৌকা দাঁড় বেয়ে, তাহলে প্রথমে হচ্ছে দাঁড়ের বেগ, তারপর হচ্ছে স্রোতের বেগ, তাহলে নৌকার বেগ বা নৌকার দাঁড়ের বেগ। তো এরা হচ্ছে কি করে, অনুকূলে যায় ঘন্টায় 15 কিলোমিটার, মানে 1 ঘন্টায় 15 কিলোমিটার, এবং স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় যায় 25 কিলোমিটার। যদি 5 ঘন্টায় 25 কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টার বেগ কত, 1 ঘন্টার বেগ হচ্ছে 5 কিলোমিটার। আমাকে বলা হচ্ছে স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার, তাহলে আমি নৌকার বেগ ধরে নিতে পারি হচ্ছে x, ধরো নৌকার বেগকে আমি ধরলাম হচ্ছে x মিটার, x কিলোমিটার। আচ্ছা, আর তাহলে স্রোতকে ধরবো কি, স্রোতকে ধরবো আমি y কিলোমিটার। আমাকে বের করতে হবে কি স্রোতের বেগ। তাহলে দেখো স্রোতের অনুকূলে বেগ, তাহলে x প্লাস y সমান কত কিলোমিটার যায়, 5 কিলোমিটার 1 ঘন্টায়। এটাকে আমি একটা সমীকরণ ধরলাম। এরপরে কি বলছে, এবং খেয়াল করো যে স্রোতের প্রতিকূলে x মাইনাস y, কত ঘন্টা নৌকাটি চলে, 5 ঘন্টা, তাহলে 5 ঘন্টায় কত কিলোমিটার যায় 25 কিলোমিটার। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু এই 5 পাশে যে ভাগ হয়ে গেলে হয়ে যাবে 5। এটাকে ধরো 2 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে দিই, তাহলে আমি পেয়ে যাব হচ্ছে আমার যে প্রশ্নে যেটা চাচ্ছিল স্রোতের বেগ। তাহলে আমি 1 নং থেকে মাইনাস করে দেব 2 নং, তাহলে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 15, x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 5। তো বিয়োগ করি, চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাক, প্লাস এক্স মাইনাস এক্স কেটে যায়, এখানে 2y ইকুয়ালস টু 10, সুতরাং y ইকুয়ালস টু 5। ওয়াইয়ের মান কত পেলাম 5। এই 5 হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর, অর্থাৎ 17 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ, যেখানে বলা হচ্ছে স্রোতের বেগ 5 কিলোমিটার। আমরা 18 নম্বর প্রশ্নটি খেয়াল করি যে কোনো বর্গের এক বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হলে বর্গের কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে কোনো বর্গের, তাহলে একটা বর্গ আমরা আঁকি, এটা হলো একটা বর্গক্ষেত্র। তো এই বর্গের যে কর্ণ, তাহলে একটা কর্ণ এঁকে দিই, এই হলো কর্ণ। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে x মিটার, তাহলে সকল বাহুর দৈর্ঘ্য x মিটার হবে, কারণ আমরা জানি বর্গের সকল বাহুর দৈর্ঘ্য x। তাহলে এই যে কর্ণের সূত্র হচ্ছে √2 ইন্টু x, তাহলে √2 ইন্টু x। এই কর্ণের সমান আরেকটি বর্গ হবে, তাহলে এখানে আর একটা বর্গ আমরা আঁকতে পারি। তো এই বর্গের সকল বাহুর দৈর্ঘ্য হবে কি √2x, এখানে হবে কি √2x, এটাও তাহলে হবে কি √2x। আচ্ছা, বর্গের এখন কি চাচ্ছে, কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল নির্ণয় কর। তা বর্গের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্যের উপর স্কয়ার, কারণ আমরা জানি বর্গের দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, দৈর্ঘ্যের উপর স্কয়ার করলে ক্ষেত্রফলটা পাওয়া যায়। তাই √2 ইন্টু x এর উপর যদি স্কয়ার করো তাহলে তুমি পাচ্ছ কি 2x স্কয়ার। এই 2x স্কয়ার হচ্ছে এই যে কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। তাহলে 18 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক, যেখানে বলা হচ্ছে 2x স্কয়ার। 19 নম্বর প্রশ্নটা আমরা খেয়াল করি যে 19 নম্বর প্রশ্নটা দেখো যে যেখানে
জিরো ডিগ্রি থেকে অর্থাৎ থিটার মান হবে 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রির সমান অথবা তার থেকে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে একটা সমীকরণ দেওয়া আছে, আমাদের এই সমীকরণটির সমাধান করতে হবে। তাহলে আমরা চলো এই সমীকরণটির সমাধান করি। কী দেওয়া আছে? 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। আসো এবার সমাধান করি। তাহলে এখানে 2 cos, তাহলে এই কসের পরিবর্তে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সূত্র লিখতে পারি। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। আচ্ছা, এই টুর সাথে এখন ব্র্যাকেটের মধ্যে যারা আছে গুণের সম্পর্ক, তাহলে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখন এই প্লাস 2 এবং মাইনাস 3 কিন্তু কাটাকাটি করা যায়, তাহলে থাকে কি মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, কারণ এই মাইনাস 3 থেকে 2 বিয়োগ হয়ে গেছে। এখন এই সামনে মাইনাস দেখতে কেমন লাগছে, তো সামনের মাইনাসটাকে আমরা কি করব? প্লাস করে দেব এবং মাইনাস 1 দিয়ে গুণ করে সকলের চিহ্ন পরিবর্তন করে দেব। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে 3 সাইন থিটা, এটা মাইনাস আছে প্লাস হয়ে প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন মিডল টার্ম ব্রেকিং, তো এখান থেকে কি কমন যায় এটুকু। আচ্ছা, তাহলে এটাকে ভেঙে দিই। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এইটুকুর মধ্যে কি কমন যায়? দেখো, কমন যায় 2 সাইন থিটা, তো এখান থেকে 2 সাইন থিটা কমন নেওয়া যায়। যদি 2 সাইন থিটা কমন নিই তাহলে এখানে থাকবে সাইন থিটা মাইনাস 1, এবং এখান থেকে একটা 1 কমন নেওয়া যায়, মাইনাস 1 কমন নিলাম, তাহলে সাইন থিটা প্লাসে মাইনাসে মাইনাস 1 ইকুয়ালস টু 0। দেখো ব্র্যাকেটের মধ্যে দুইটা সেম, আবার কমন নেওয়া যায়, তাহলে সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু সাইন থিটা মাইনাস 1, আর এখানে হয় কি 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখন দেখো যে সাইন থিটা মাইনাস 1 সমানো 0, আবার 2 সাইন থিটা মাইনাস 1 সমানো 0। তাহলে সাইন থিটা হয় কি লিখতে পারি? সুতরাং সাইন থিটা মাইনাস 1 সমান ওই পাশে যে প্লাস 1 হয়ে যাবে। তাহলে 1 সাইন কত ডিগ্রি মান? 1 হচ্ছে সাইন থিটা সমান সাইন 90 ডিগ্রি মান। আচ্ছা, 90 ডিগ্রি মান প্রশ্নে বলছে 90 ডিগ্রি উত্তর হচ্ছে ছোটো হবে, তাহলে এই উত্তরটা নিতে পারলাম না। তাহলে আরও একটি থাকে এখানে 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, বা সাইন থিটা ইকুয়ালস টু এই 2 এই 1টা ওই পাশে যে হয়ে যাবে প্লাস, আর এই 2টা গুণ ছিল হয়ে যাবে ভাগ। তাহলে হাফ সাইন কত ডিগ্রি মান? হাফ হলো সাইন 30 ডিগ্রি মান, তাহলে হাফ উঠাই দিয়ে লিখতে পারি সাইন 30 ডিগ্রি। ওকে, 30 ডিগ্রি, তাহলে দুই পাশ থেকে সাইন কেটে দাও, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি হলো আমার এই প্রশ্নের উত্তর, অর্থাৎ 19 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ, যেখানে আমরা 30 ডিগ্রিকে দেখতে পাচ্ছি। আমরা 20 নম্বর প্রশ্নটি খেয়াল করি। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ত্রিভুজটির উচ্চতা কত? আচ্ছা, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, তার মানে হলো এ সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এ ইকুয়ালস টু 4 সেন্টিমিটার। এখন সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি? √3/2 ইন্টু এ, তাহলে এর মান এখানে কি 4, তাহলে √3/2 ইন্টু 4। এখন দেখো এটা দিয়ে যদি এটা কেটে দিই তাহলে হয় কি 4কে 2 দিয়ে কাটলে হয় 2, তাহলে 2√3। এই 2√3 হচ্ছে এই প্রশ্নের উত্তর, অর্থাৎ যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ত্রিভুজটির উচ্চতা হবে 2√3। আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নের সঠিক উত্তর নেই, সঠিক উত্তর হবে 2√3। আমরা এখন 21 নম্বর প্রশ্নটি খেয়াল করব যে f of x ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24 হলে x এর কোন মানের জন্য f of x ইকুয়ালস টু 0 হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটি মান দেওয়া আছে 2, 3, 4, 6। তো আমরা প্রত্যেকটি মান বসিয়ে দেখব যে আসলে কোনটাই 0 আসে। তো f of x সমীকরণটা ছিল কি? f of x ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24। তো আমরা প্রথমে এক কাজ করি, 2 দিয়ে কাজ করি, 2কে নিয়ে কাজ করি। তো দেখো x এর মান যদি এখন 2 বসাই তাহলে কি হচ্ছে, এই 2 এর উপর করো কিউব মাইনাস 2 মাইনাস 24, 2 এর কিউব করলে 8 হয়, তাহলে 8 আর এখানে মাইনাস 26, তাহলে এখানে কিন্তু 0 আসছে না, আসছে কত 26 থেকে যদি আমি 8কে বিয়োগ করি তাহলে আসবে কত এখানে তোমার হচ্ছে 16। তো আমরা দেখতে পাচ্ছি এটা সঠিক উত্তর না, তো যেহেতু এটা সঠিক উত্তর না এটা বাদ, এখানে 0 আসেনি। এবার আসলে 3কে বসিয়ে দিই আমরা। তো এখানে ধরো যে f of x ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24। এখন আমার x এর মান হচ্ছে 3, তো এখানে x এর পরিবর্তে 3 বসিয়ে দাও।
তাহলে 3 তার উপর কিউব করো, মাইনাস এক্সের মান 3 মাইনাস 24। আচ্ছা, 3-এর কিউব করলে কত হয় বলো তো? 3-এর কিউব করলে হয় 27। আর এখানে এটাও মাইনাস হয়ে যাবে প্লাস 24 আর 23 যদি আমি মাইনাস প্লাস করি তাহলে মাইনাস 27 থেকে 27 মাইনাস হয়ে গেলে 0 হয়। তাহলে যেহেতু আমরা সঠিক উত্তর পেয়ে গিয়েছি, পরেগুলোর করার প্রয়োজন নেই। তাহলে আমাদের এখানকার উত্তর হচ্ছে 3, অর্থাৎ 21 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 3, অর্থাৎ এক্সের মান যদি 3 হয় তবে এফ অফ এক্স ইকুয়ালস টু 0 হবে। 2 সমকোণ অপেক্ষা বৃহত্তর কিন্তু 4 সমকোণ অপেক্ষা ছোট কোনটিকে কি বলে? আমরা দেখছি প্রশ্ন নাম্বার 22। প্রশ্ন নাম্বার 22-এ বলা হচ্ছে কি যে 2 সমকোণ অপেক্ষা বড় কিন্তু 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ, অর্থাৎ 22-এর উত্তর হচ্ছে ঘ। আমরা 23 নম্বর প্রশ্নটি খেয়াল করি। 23 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি যে এ ইকুয়ালস টু এ একটা সেট যেখানে 4টি উপাদান আছে, 1 2 3 4, এই যে 4টি উপাদান হলে এ সেটের প্রকৃত উপসেট কত? তাহলে আমরা এ সেটের আগে উপসেট নির্ণয় করি, তারপর প্রকৃত উপসেট। তাহলে এ সেটের এখানে এন এর মান, অর্থাৎ এখানে উপাদানের সংখ্যা কয়টি? এর উপাদান এন সমান সমান হচ্ছে 4, 4টি উপাদান। তাহলে উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দ্য পাওয়ার n, তাহলে 2, এই n এর মান হচ্ছে 4, হিসাব করলে কত পাচ্ছি? 16। এটা হলো এর উপসেটের সংখ্যা। আচ্ছা, প্রকৃত উপসেটের সংখ্যা বললে এই 16 থেকে 1 মাইনাস করতে হবে। 16 থেকে 1 মাইনাস করলে কত পাচ্ছি আমি? 15। তাহলে 23 নম্বর উত্তর হচ্ছে 15, অর্থাৎ 23-এর উত্তর হচ্ছে গ, যেখানে আমরা 15কে দেখতে পাচ্ছি। পরবর্তী কোশ্চেন দেখো, অর্থাৎ 24 নম্বর প্রশ্ন, যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2, এক্স ওয়াই ইকুয়ালস টু 1 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত? তাহলে আমরা এক কাজ করি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্রটা বসিয়ে দিই। যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস, অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। তো এখন এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে? 2। তাহলে আমি চাইলে কিন্তু এখানে 2 লিখতে পারি, যেহেতু এক্স প্লাস ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে, 2 এর উপরে একটা স্কোয়ার দাও, মাইনাস 4 ইন্টু এক্স ওয়াইয়ের মান কত? এক্স ওয়াইয়ের মান হচ্ছে 1, তাহলে এক্স ওয়াইয়ের পরিবর্তে বসিয়ে দাও 1। এখন এই 2 এর স্কোয়ার করলে কত হয়? 2 এর স্কোয়ার করলে হয় 4, বিয়োগ 4-এর সাথে 1 গুণ করলে হয় 4, 4 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 0। তাহলে 24 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 0, অর্থাৎ 24-এর উত্তর হচ্ছে ক। চিত্রের আলোকে 25 ও 24 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে আমরা একটা চিত্র ভালো করে খেয়াল করি, যেখানে আমরা দেখতে পাচ্ছি এ বি সি একটি ত্রিভুজ, তার উপর একটা লম্ব টানা হলো, ফলে আরও 2টি ত্রিভুজ উৎপন্ন হলো। এখন দেখো, এই যে ত্রিভুজ, এটার দিকে একটা সিম্বল দেওয়া আছে, এটা সমকোণী ত্রিভুজ, আর এখানে একটা সিম্বল দেওয়া আছে, এটা সমকোণী ত্রিভুজ। তার মানে ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ। আবার দেখো ত্রিভুজ বি সি ডি, এটাও একটা সমকোণী ত্রিভুজ। এখন এখানে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি, যে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ তোমার হচ্ছে বি সি ডি, এরা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। তার মানে এবিসি এবং বিসিডি এই ত্রিভুজ দুটো হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। তো সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এসি বাই এবি ইকুয়ালস টু সিডি বাই বিসি। অর্থাৎ আমরা জানি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। যদি অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়, তাহলে আমি লিখতে পারি এসি বাই এবি ইকুয়ালস টু সিডি বাই বিসি। অর্থাৎ এখানকার বৃহত্তর বাহু ক্ষুদ্রতম বাহু ভাগ বৃহত্তর বাহু, এখানে একই রকমভাবে ক্ষুদ্রতম বাহু ভাগ বৃহত্তর বাহু। এখন দেখো, আমরা যদি এখানে যেহেতু আমাদের সিডি মানটা বের করতে হবে, তো আমরা প্রত্যেকটা বাহুর মান বসিয়ে দিই। এখানে এসির মান দেখো, এসির মান হচ্ছে 5, তাহলে এসিকে তুলে দিয়ে লেখা যায় 5, আর এবির মান হচ্ছে 13 ইকুয়ালস টু সিডির মানটা বের করতে হবে, তাহলে সিডি থাক, বিসির মান হচ্ছে 12, তাহলে বিসির পরিবর্তে লিখে দাও 12। এখন একটু আর গুণন করি, তাহলে 13 সিডি ইকুয়ালস টু 5 ইন্টু 12 60। তাহলে কি হচ্ছে দেখো, সিডি ইকুয়ালস টু 60 ডিভাইডেড বাই 13। এই 60 ডিভাইডেড বাই 13 হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর। অর্থাৎ 25 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ, 16 ডিভাইডেড বাই 13। আমরা 26 নম্বর প্রশ্নটি মনোযোগ দিয়ে খেয়াল করি, যে এই ত্রিভুজ থেকে, অর্থাৎ এই উদ্দীপক থেকে দেখো, এখানে বলা হচ্ছে ত্রিভুজ এ ডি সি, অর্থাৎ এই ত্রিভুজটা, এবং ত্রিভুজ বি সি ডি, অর্থাৎ এই পাশেরই একটু বড় ত্রিভুজটা। এই দুইটা ত্রিভুজ সমান সমান কী হবে দেখো, এ ডি ইস টু বিডি। তাহলে এ ডি ইস টু বিডি, হ্যাঁ ঠিক আছে, আমরা এখানে বলতে পারি যে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক।
এখন এখানে সিডি ইস টু সিডি, সিডি ইস টু সিডি এটা হবে না, এই তথ্যটা ভুল। কারণ কি, এটা দুইটার ক্ষেত্রফল সমান না। ত্রিভুজ দুটি সদৃশকোণী হলেও এরা আসলে এদের ক্ষেত্রফল কিন্তু সমান না। আর এটা যেহেতু ভুল, তাহলে এই 1 এবং 3 হচ্ছে আমার এখানকার সঠিক উত্তর। কারণ কি, দেখো 1 তো সঠিক এবং এখানে কোনো একক উত্তর নাই, 1-এর সাথে সম্পৃক্ত আছে কি 3, তাহলে 1 এবং 3 হবে আমার এখানকার সঠিক উত্তর। অর্থাৎ তোমার 26-এর উত্তর হচ্ছে গ, 1 এবং 3। আমরা 27 নম্বর প্রশ্নটি খেয়াল করি, যেখানে বলা হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু হাফ হলে ট্যান থিটা এর মান কত। আচ্ছা, সাইন থিটার মান কত? হাফ। আচ্ছা, হাফ সাইন কত ডিগ্রি মান? হাফ হচ্ছে সাইন 30 ডিগ্রির মান। সাইন কত ডিগ্রি মান? 30 ডিগ্রি মান। তাহলে লিখতে পারি সাইন 30 ডিগ্রি। দুই পাশ থেকে যদি তুমি সাইনকে বাদ দাও তাহলে থিটার মান কত হয়? 30 ডিগ্রি। তাহলে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। এবার আসো ট্যান থিটায়। ট্যান 30 ডিগ্রির মান কত? ট্যান 30 ডিগ্রির মান হলো 1/√3। অর্থাৎ 27 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক, ট্যান 30 ডিগ্রির মান 1/√3। এখন আমরা 28 নম্বর প্রশ্নটি খেয়াল করি, যে 35 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে x সেন্টিমিটার এবং প্রস্থ x-2 সেন্টিমিটার হলে x এর মান কত। তাহলে এখানে একটা আয়তক্ষেত্রের কথা বলা হয়েছে, যার ক্ষেত্রফল হচ্ছে কত? 35 সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট। তার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে x এবং প্রস্থ কত? x-2। তাহলে তোমার কি, আমরা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র থেকে জানি দৈর্ঘ্য সাথে প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। এবং প্রশ্নে বলা হয়েছে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হবে 35 বর্গ সেন্টিমিটার। তাহলে শর্ত মতো আমরা লিখতে পারি x × x-2 = 35। এখন এখানে আমরা একটু হিসাব করলেই x এর মানটা পেয়ে যাব বা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব। তাহলে x এবং x গুণ করলে হচ্ছে x² - 2x। আচ্ছা, 35কে ধরে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, আর এই পাশে একটা 0 লেখা যায়। এখন দেখো তোমরা এই সহজ একটা অঙ্ক উৎপাদকের বিশ্লেষণ বা মিডিল টার্ম ব্রেকিং করে আমরা সমাধান করতে পারবো। তাহলে x² এবং এখানে সংখ্যাটা কত? -2x। তাহলে 7 এবং 5 গুণ করলে হয় 35, 7 থেকে 5 বিয়োগ করলে হবে -2। তাহলে -7x প্লাস 5x। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 7 থেকে 5 গেলে থাকবে 2 এবং এই দুইটা সংখ্যার গুণফল হবে 35 = 0। তাহলে আমি প্রথমে কি করতে পারি? এখান থেকে এক্সটা কমন নিতে পারি। যদি x কমন নিই তাহলে x-7 থাকে, এখান থেকে +5 কমন নেওয়া যায়, নিলাম +5 কমন। তাহলে x 5 দিয়ে, আমি যদি এই 35কে 5 দিয়ে ভাগ করি, কমনের আরেক নাম হচ্ছে ভাগ করা। তাহলে 35 কি 5 দিয়ে ভাগ করলাম, তাহলে হয়ে যায় কি 7 = 0। তাহলে আরেকবার কমন নিয়ে যায়, যেহেতু ব্র্যাকেটের মধ্যে দুইটা উপাদান সেম, x-7 আমি নিলাম x-7কে কমন। তাহলে এখানে থাকে হচ্ছে x প্লাস এখানে থাকে হচ্ছে 5 = 0। দেখো দুইটা রাশির গুণফল 0, তার মানে এদের প্রত্যেকটি সমান 0। তাহলে লিখতে পারি x-7 = 0। তাহলে x = 7, অথবা এখানে অর x + 5 = 0 বা x = -5। দেখো একটা মান আসছে ধনাত্মক, একটা মান আসছে ঋণাত্মক। আমরা কিন্তু এই ঋণাত্মক মানটা নিতে পারবো না, কারণ কি, যে ত্রিভুজের দৈর্ঘ্য প্রস্থ বা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কখনো ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে এই মানটাকে আমরা নিতে পারলাম না। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? 7। তাহলে 28 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক, যেখানে বলা হচ্ছে 7 এবং আমাদের x এর মান হলো 7। আমরা এবার 29 নম্বর প্রশ্নটি খেয়াল করি, যে 29 নম্বর প্রশ্নে কি বলছে, যে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 96 বর্গমিটার। একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 96 বর্গমিটার। এর পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা, পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করার আগে আমাকে নির্ণয় করতে হবে ঘনকের ধার। যদি আমি ঘনকের ধার জানি তাহলে আমি নির্ণয় করতে পারবো পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে ঘনকের ধারকে যদি আমি এ ধরি, তাহলে এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হয় হচ্ছে 6a²। তো 6a², এটা হচ্ছে যদি ধার এ হয় সেক্ষেত্রে ক্ষেত্রফল 6a²। এখন দেখো আমাকে নির্ণয় করতে হবে কি? পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য। এখন ক্ষেত্রফল কত ছিল? 96। আমরা বের করেছি কি 6a²। তাহলে আমার বের করা ক্ষেত্রফল সমান সমান লিখতে পারি প্রস্থের দেয়া ক্ষেত্রফল। তো এখন এই a² = 96, 96কে আমি এই 6 দিয়ে ভাগ করে দেব, তাহলে কিন্তু আমি একটা a² এর মান পেয়ে যাচ্ছি। তাহলে মানটা আসছে কত? এখানে 16। a² = 16। এই যে স্কোয়ারটা ওপাশে গেলে কি হবে? রুট হয়ে যাবে। তাহলে 16 রুট করলে কত হয়? 16 রুট করলে হয় হচ্ছে 4। তাহলে এর মান হচ্ছে 4 বা 4। এর মান কত পেলাম? 4। এখন এর মান যখন আমি জানি, আমাকে বের করতে হবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি?
পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তোমার √2 ইন্টু এ, তাহলে √2 ইন্টু এ, তাহলে এর মান তো এখন আমি জানি, এর মান কত এখানে, এর মান হচ্ছে 4, তাহলে √2 ইন্টু 4 সমান সমান 4 √2। এই পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2 এ, তাহলে এই কর্ণটা হচ্ছে এখন আমাদের কত পেলাম আমরা 4 √2, অর্থাৎ 29 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, যেখানে আমরা পেলাম 4 √2। আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা পরবর্তী প্রশ্নের সমাধান করি। আমরা 30 নম্বর প্রশ্নটি খেয়াল করি, যেখানে একটা ধারা দেয়া আছে 6 + 10 + 14 + ... ধারায়, এবং নিচে কিছু তথ্য দেওয়া আছে। বলছে কি সাধারণ অন্তর 4, তাহলে সাধারণ অন্তর আমরা একটু বের করে দেখি সাধারণত কীভাবে বের করতে হয়। ধরো ডি, তুমি যে কোনো একটা পদ নাও, নিয়ে তার পূর্ববর্তী পদকে বিয়োগ করে দাও। যদি আমি 10 নেই তাহলে 10 থেকে 6 মাইনাস করতে হবে, তাহলে মান পাচ্ছি কত 4। অথবা যদি তুমি নাও হচ্ছে 14, তাহলে 14 থেকে 10 মাইনাস করতে হবে, তাহলে 14 - 10, এখানেও আমরা পাচ্ছি 4। সাধারণ অন্তর 4 তথ্যটি সঠিক। এখানে বলা হচ্ছে 20তম পদ হচ্ছে কত 82, তাহলে এই ব্যাপারে আমরা নিশ্চিত না, আমরা একটু হিসাব করে দেখব। তো 20তম পদ ধারার পদের সংখ্যা সূত্র হচ্ছে a + n - 1 * d, তাহলে এখানে এর মান হচ্ছে 6, তাহলে এর মান হচ্ছে 6 + n - 1, n এর মান কত 20তম পদ, তাহলে 20 - 1, আর d এর মান হচ্ছে 4, তাহলে 6 প্লাস এখানে যদি বিয়োগ করি তাহলে কথায় 19, 19 × 4, তাহলে 19 × 4, মান পাচ্ছি কত 76, তার সাথে যদি আমি যোগ করি 6, তাহলে কত হয় 82, অ্যান্সার হচ্ছে 82। তো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এই তথ্যটিও সঠিক। 3 নম্বর তথ্যে বলা হচ্ছে যে প্রথম 10টি পদের সমষ্টি 240। এ ব্যাপারে আমরা নিশ্চিত না, আমরা করে দেখব যে আসলে 240 হয় কিনা। তাহলে সমষ্টি সূত্র কি? সমষ্টি সূত্র হচ্ছে n/2 × 2a + n - 1 × d, এটা হচ্ছে সমষ্টির সূত্র। তো এখন n এর মান কত? n এর মান হচ্ছে 10, তাহলে লিখতে পারি 10/2 × 2, এর মান কত? এর মান হচ্ছে 6, প্লাস n এর মান কত এখানে 10, তাহলে 10 - 1, d এর মান হচ্ছে 4। এখন দেখো এই 10কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কত 5, তাহলে এখানে আমি কি পাচ্ছি 6 এবং 2 গুণ করলে হয় 12, প্লাস এখানে যদি 10 থেকে 1 মাইনাস করি তাহলে হয় 9, 9 × 4, তাহলে 36। এখন 5 × 36 + 12, 36 + 12 কত হচ্ছে 48, তাহলে 48 এর সাথে এখন আমি 5 গুণ করব, গুণ 5, তাহলে কত হচ্ছে 4 আর 240। ওকে, তা আমাকে বলা হয়েছে কি যে এখানে প্রথম 10টি পদের সমষ্টি 240, আমরা দেখতে পাচ্ছি আমাদের 10টি পদের সমষ্টি বের হলো 240, তাহলে এই তথ্যটিও সঠিক। এখন দেখতে পাচ্ছি 30 নম্বর প্রশ্নে 1, 2 এবং 3 সব তথ্যগুলোই সঠিক, এবং 1, 2 ও 3 আমরা দেখতে পাচ্ছি ঘ নম্বরে, তাহলে 30 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। আশা করি আজকের ক্লাসে তোমাদের ভালো লেগেছে, তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন করে অন্য কোনো গাণিতিক সমস্যা নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।